মিক্সচার বা অ্যালিগেশন. It is the rule that enables us to find the ratio in which two or more ingredients at the given prices must be mixed to produce a mixture at a desired rate. Desired rate মানে হচ্ছে পছন্দসই একটা দাম. মিক্সচার জিনিসটা কি? যখন দুই বা ততোধিক উপাদান একসাথে মিলিত হবে, যে কোনো একটা তাদের একটা রেশিওতে, যে কোনো একটা অনুপাতে মিলিত হয়ে একটা মিক্সচার তৈরি করবে, প্রডিউস করবে, এবং যেটাকে আমরা পছন্দসই রেটে বিক্রি করতে পারবো পরবর্তীকালে, সেটাই হচ্ছে মিক্সচার. হ্যাঁ, মিক্সচার মানে বাংলাতে মিশ্রণ. এবারে সেই মিশ্রণটা একটা ন্যূনতম দামে বিক্রি করা হয়. সেই ন্যূনতম দামের ইংলিশ হচ্ছে মিন প্রাইস, ন্যূনতম দাম. কী লেখা আছে এখানে? দ্য কস্ট প্রাইস অফ এ ইউনিট কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার ইজ কল্ড দ্য মিন প্রাইস. মানে ওই যে মিক্সচারটার প্রতি একক পরিমাণের যে দামটা, কস্ট প্রাইস, সেটাকে আমরা মিন প্রাইস বলি. ঠিক আছে, এবারে মিক্সচারের অঙ্কগুলো করা যাক. ফার্স্ট যে অঙ্কটা ছিল, পিডিএফটা বের করতে হবে. প্রথম যে অঙ্কটা ছিল, কোষে দেখি 12, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1. ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1. এটা হচ্ছে প্রথম কোশ্চেন. আমরা কি করব এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য? প্রথমে দেখব যে অনুপাতটা কেমন রয়েছে. এখানে ডেটল জলটা তৈরি করা হয়েছে ডেটল এবং জল দিয়ে, এবং কী অনুপাতে তৈরি করা হয়েছে না, যেখানে জল এবং ডেটলের অনুপাত 5:1. তার মানে জল যদি আমি 5 একক নিই, আমাকে ডেটল নিতে হবে 1 একক. মানে 5 একক জলে আমার 1 ফোঁটা ডেটল আমাকে নিতে হবে. ঠিক আছে, এরকম অনুপাতে 5:1. একটা 5 ভাগ নিলে অপরটা 1 ভাগ. তাহলে এটা আমরা লিখব যে 36 লিটার ডেটল জলে জল ইজ টু ডেটল সমান 5:1. এরপরে আমরা লাইনটা আমরা কী করব না, লিখব উহাদের আনুপাতিক সমষ্টি. এই যে 5:1, এ তো দুটো অঙ্ক, একটা 5 আর একটা 1. এই দুটো অঙ্ক যোগ করলেই আমরা আনুপাতিক সমষ্টি পেয়ে যাব. 5 + 1 মানে 6. তার মানে 6 ভাগের মধ্যে 5 ভাগ জল আর 1 ভাগ ডেটল. কিন্তু তারা তৈরি করেছে 36 লিটার ডেটল জল, 36 লিটার. তাহলে 6 ভাগে থাকে জল 5 ভাগ, 1 ভাগে কত থাকবে আর 36 লিটারে কত থাকবে? তার জন্য আমরা কি করব না, 36 গুণ 5-এর 6 করলে আমরা জলের পরিমাণটা পাবো. তাই পাওয়া গেছে. আর ডেটলটা কি হবে? 36 লিটারের মধ্যে যদি 6 লিটার যদি জল হয়, তাহলে বাকি এই 30 লিটার যদি জল হয়, তাহলে বাকি 6 লিটার পড়ে থাকবে, তো সেটাই কি ডেটল ওখানে পাওয়া গিয়েছে. তাহলে আমরা প্রথমে 36 লিটার ডেটল এবং জলের পরিমাণটা বের করলাম. তারপর এবার এখানে বলছে যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ইজ টু ডেটল 3:1 হবে. কি মেশাচ্ছি? ডেটল মেশাচ্ছি. জলটা কিন্তু মেশাচ্ছি, জল যেমন ছিল তেমনই রয়েছে, শুধু আমরা ডেটলের পরিমাণটা বাড়াবো. ধরলাম যে এক্স লিটার ডেটল মেশাবো. এক্স লিটার ডেটল আমার এমনি 36 লিটারে কত ছিল? 6 লিটার ছিল. তাহলে এক্স লিটার যদি আরও মেশাই, তাহলে 6 + x হয়ে যাবে. আর জলের পরিমাণটা তো আমরা 30 লিটার বের করেছি, তাহলে ওটা যেমন ছিল তেমনই থাকবে. তাহলে এই যে নতুন অনুপাত 3:1 এর সাথে কার সমান হবে? 30:6 + x, মানে জল ইজ টু ডেটল. এক্স তো ডেটল বেড়ে গেছে, তাই 6 + x. এই অনুপাতটা থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করব. কী করা হয়েছে না, প্রথমে 30:6 + x মানে 30/6 + x, আর 3:1 মানে 3/1 লিখলাম. এবার কোনাকুনি গুণ, 6 + x আর 3 গুণ করলে 18 + 3x, আর 30 আর 1 গুণ করলে হচ্ছে 30. এইবারে 3xটা এইবারে রাখলাম, +18 এইবারে গেলে -18 হবে. তাহলে 30 - 18 মানে কত? 12. এক্সের 3 গুণ মানে 12, তাহলে 1 গুণ কত হবে? 4. তাহলে এক্সের মান হলো 4. এইভাবে আমরা পেয়ে গেলাম যে 36 লিটার ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে আমরা ওই 3:1 অনুপাতটা পেয়েছিলাম. উত্তর হবে 4 লিটার.
আচ্ছা, এবার পরের অঙ্ক, দুয়ের অঙ্কটা পড়ছি। বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে? আগেরটার মতো, তামা ইস্টু দশটা কত? 5:2। তাহলে আনুপাতিক সমষ্টি বের করব। কত হবে? 5 + 2 মানে 7। তাহলে 7 ভাগের মধ্যে তামা 5 ভাগ, দস্তা 2 ভাগ। এবার 28 কেজি পিতল রয়েছে, তাহলে 28 কেজি পিতলে তামা কতটা রয়েছে, দস্তা কতটা রয়েছে সেটা আমি বের করে নিয়েছি। তামা কত হয়েছে? 5/7 × 28 মানে 20 কেজি। তাহলে দস্তা থাকবে 28 কেজির মধ্যে বাকি 8 কেজি। এইবারে বলছে যে ওই যে 28 কেজি পিতলটা পেয়েছি, ওই পিতলে 4 কেজি তামা মেশাচ্ছি। দস্তা কিন্তু মেশানোর গল্প বলা হয়নি, তাহলে যেটা মেশাচ্ছি সেটা বাড়বে, দস্তা তো যেটা পেয়েছি ওটাই থাকবে। দস্তা এখানে কত? 8 কেজি আছে, তাহলে 8 কেজি থাকবে। শুধু তামার পরিমাণটা 20 কেজি যেটা পেয়েছিলাম, আরও 4 কেজি এক্সট্রা দিতে হবে তো, তাই লিখলাম এখন ওই ধরনের 28 কেজি পিতলে 4 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত হবে 20 + 4 = 8 মানে 24:8 মানে 24/8, 3 × 8 = 24, তাহলে 3:1। এবার তিনেরটা, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইলগুলা জল তৈরি করলেন। তাহলে ফিনাইলগুলা জলের পরিমাণটা কত? 60 লিটার। অনুপাতটা কত? 2:23। তাহলে আমরা কী করব? আনুপাতিক সমষ্টি বের করব। 2 + 23 মানে কত? 25। তাহলে 25-এর মধ্যে 2 ভাগ হচ্ছে ফিনাইল আর 23 ভাগ কি? জল। তাহলে 60 লিটার ফিনাইলগুলা জলে, জল আর ফিনাইলের পরিমাণটা বের করে নেবো আগের অঙ্কগুলোর মতো। এইবারে পরের কন্ডিশন বলছে যে এই ফিনাইলগুলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাতটা হবে 9:46। কী মেশাচ্ছি? ফিনাইল মেশাচ্ছি, তাহলে ফিনাইলটা বাড়বে। ধরলাম x লিটার ফিনাইল মেশালাম, ফিনাইলটা আমি পেয়েছিলাম ক লিটার? 24/5 লিটার। তাহলে x লিটার যদি মেশাই তাহলে 24/5 + x হয়ে যাবে ফিনাইল ইস্টু জল। জলটা আমি কত পেয়েছি? 276/5। এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতটা বইতে কত বলেছে? 9:46 তো, তাই লিখলাম শর্তানুসারে 24/5 + x = 276/5 = 9:46। ওকে, এবার এখান থেকে 24/5 তো লসাগু, 5 লসাগু হলে 24 + 5x ওপরে = পরেরটায় 276/5। এবারে অনুপাতের একই হর কেটে গেল, সেখান থেকে আমরা পেলাম 24 + 5x = 276 = 9:46। সেখান থেকে 24 + 5x = 9/46 × 276 হবে, কারণ 276টা এবারে ভাগ হয়েছিল, এবারে গেলে গুণ হলো। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান 6 লিটার পেলাম। তার মানে উত্তর হবে আমরা 6 লিটার ফিনাইল কিন্তু মিশেছিলাম, যার জন্য আমরা নতুন অনুপাত পেয়েছিলাম 9:46। তারপরের অঙ্ক, চারের অঙ্কটা বলছে জামিনা বিবি 7:1 অনুপাতে বালি এবং সিমেন্ট মিশিয়ে একটা গাঁথুনির মশলা তৈরি করলেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেল, দেখা গেল যে 72 কেজি মশলা পড়ে আছে। তাহলে কাজ করার পরও 72 কেজি মশলা পড়ে রয়েছে। কারণ মশলাটা তৈরি করা হচ্ছে বালি এবং সিমেন্ট দিয়ে। বালি আর সিমেন্টের পরিমাণটা কত? এই পরিমাণের অনুপাতটা কত? 7:1 মানে 7 ভাগ বালির সাথে 1 ভাগ সিমেন্ট থাকবে। তাহলে আমরা আগের অঙ্কগুলোর মতো কী করব? এখানে লিখব বালি টু সিমেন্ট মানে 7:1। আনুপাতিক সমষ্টি কত হবে? 7 + 1 মানে 8। তাহলে ভাগ হারগুলো কত হবে? ভাগ হার একটা 7/8 একটা 1/8। এখানে মশলার পরিমাণ কত? 72 কেজি রয়েছে, তাহলে বালির পরিমাণ হবে 7/8 × 72। সিমেন্ট কত হবে? 1/8 × 72। বা বালির পরিমাণ যেটা পেলাম সেইটা টোটাল মশলা 72 কেজি থেকে মাইনাস করে দেবো, দিলে এখানে 9 কেজি পেয়েছি। এবার আগের কন্ডিশনগুলোর মতো এখানে কি বলছে? বলছে কিছুটা সিমেন্ট মেশানো হয়েছে, কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত হবে 6:1 বইতে রয়েছে। তাহলে কিছুটা সিমেন্ট, কত সিমেন্ট মিশিয়েছি? ধরলাম x কেজি আরও সিমেন্ট মেশালে বালি সিমেন্টের অনুপাতটা হবে, নতুন অনুপাত 6:1 হবে। এবার আমরা শর্ত তৈরি করছি, কী করলাম? 6:1 ডান দিকে রাখলাম, তাহলে এই পাড়ের দিকে কী হবে? বালি টু সিমেন্ট, তো বালির পরিমাণটা তো কিছু বাড়ায়নি, যা পেয়েছিলাম সেটাই 63 রাখলাম =
সিমেন্টের পরিমাণ তো এক্স কেজি বাড়িয়েছি, তাহলে ছিল 9 কেজি, এক্স কেজি বাড়ালাম, তাহলে 9 + x হয়ে গেল। তাহলে এই অনুপাতটা সমান 6:1। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করলাম 1.5 কেজি। এক্স = 3/2 মানে 1.5 কেজি। ঠিক আছে, আচ্ছা এবার তারপরের অঙ্কটা, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, সেটা হিসেব করতে হবে। ঠিক আছে, তা এই অঙ্কটার ক্ষেত্রে জার্মান সিলভারের উপাদান তামা, দস্তা, নিকেল। তাহলে আমরা লিখব যে তামা দস্তা নিকেল সমান 4:3:2। তারপর কি লিখব না, আনুপাতিক সমষ্টি মানে 3টে অঙ্কের যোগফল, 4 + 3 + 2 মানে 4 × 3 = 7, 2 = 9। তাহলে 9 ভাগের মধ্যে 4 ভাগ তামা, 3 ভাগ দস্তা আর 2 ভাগ নিকেল। তাহলে ভাগ হারগুলো কত হবে, একটা 4-এর 9, একটা 3-এর 9, একটা 2-এর 9। তাহলে 4-এর 9 × 54, যেহেতু জার্মান সিলভারের টোটাল পরিমাণটা 54 কেজি, তাহলে 4-এর 9 × 54। তারপর একটা দস্তা 3-এর 9 × 54 কেজি, নিকেলটা 2-এর 9 × 54 কেজি। এইভাবে আমরা তামা, দস্তা এবং নিকেলের পরিমাণটা পেলাম ওই 54 কেজি জার্মান সিলভারের মধ্যে। এখন নতুন একটা অনুপাত তৈরি হয়েছে 6:5:3, বইতে বলা রয়েছে। কীভাবে হলো না, কিছু পরিমাণ দস্তা মেশানোর জন্যই এই নতুন অনুপাতটা হয়েছে। দস্তা কিছুটা পরিমাণ মেশানো হয়েছে, ধরলাম দস্তা আমি এক্স কেজি মিশিয়েছি, তাহলে দস্তা এখানে আমরা পেয়েছি কত, 18 কেজি। এক্স কেজি মেশালে 18 + x হয়ে যাবে, এক্স কেজি বেড়ে যাবে। কিন্তু তামা 24 কেজি যা পেয়েছি ওটাই থাকবে, নিকেল 12 কেজি যেটা পেয়েছি ওরকম থাকবে। তাই 24:18 + x = 12, এটা বইতে কত বলা আছে, 6:5:3 তো এটা বলা আছে। এইবারে আমরা কি করব, আমরা এখানে এক্স এর মান বের করব। এখন এক্স 3টে যদি অনুপাত থাকে, এক্স এর মান এরকমভাবে ডাইরেক্ট বের করা সম্ভব নয়। তাই আমরা কি করব, দেখছি যে বাম দিকে 12 আছে, মানে 24:18 + x = 12 আছে, তো ওই 12 রয়েছে। আর এই সাইডে 6:5:3 মানে এই পাটা 3 আছে। তাহলে 3টাকে যদি কোনো রকমভাবে 12 করতে পারি, তাহলে এই পারের সাথে সমান হয়ে যাবে। তাই আমরা কী করলাম, 6:5:3 এই প্রত্যেকটা অঙ্ককে 4 দিয়ে গুণ করলাম। 6 × 4, 5 × 4, 3 × 4 করলে 3 × 4 করলে কত, 3 × 4 = 12। এখানে ইন্টু 4টা লেখা হয়নি, 4টা লিখে নিবি। 3 × 4 মানে কত, 12। তাহলে এই পারে 12:12, এই পারে 12, একই জিনিস সমান। তার মানে 24:18 + x = 24:20 হবে। এই যে 24:18 + x = 12 = 24:20। তাহলে এই অনুপাত সমান, 12 সমান। তাহলে এই দুটো অনুপাতের সাথে এই দুটো অনুপাত কী হবে, সমান হবে। 24:20 সমান 12 সমান, তাহলে 18 + x এর সাথে 20টা সমান হবে। তার মানে x এর মান কত হবে, 20 - 18 মানে 2। তাহলে আরও 2 কেজি দস্তা কিন্তু মেশাতে হবে। ঠিক আছে, এবার 6এরটা। 6 নম্বরটা বলছি যে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3। 2 প্রকার সাবান গুঁড়ো আছে, তাহলে এক প্রকার সাবান গুঁড়োর জন্য এই সাইডে লিখলাম, আর এই পারে দ্বিতীয় প্রকার সাবান গুঁড়ো কি, সোডা সাবান গুঁড়ো, তাই তো। তা সোডা সাবান গুঁড়ো কত, 2:3। তাহলে আনুপাতিক সমষ্টি বের করবো আগের অঙ্কগুলোর মতো, 2 + 3, দুটো অঙ্ক যোগ করলে 5। তাহলে 5 ভাগের মধ্যে একটা 2 ভাগ, একটা 3 ভাগ। প্রথম প্রকার গুঁড়ো সাবান কত রয়েছে, বইতে বলা আছে 10 কেজি। তাহলে 10 কেজির মধ্যে সোডা কতটা রয়েছে আর গুঁড়ো সাবান কতটা রয়েছে সেটা বের করব। দ্বিতীয় প্রকারের পরিমাণটা কত, দ্বিতীয় প্রকারের পরিমাণটা কত, 18 কিগ্রা। তাহলে 18 কেজিতে ওই রকম আমি বের করব সোডা কতটা রয়েছে আর সাবান গুঁড়ো কতটা রয়েছে বের করে। এবারে বলছে যে যদি প্রথম প্রকারের 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কেজি মেশানো হয়, মানে 2 প্রকার গুঁড়ো সাবান যদি মেশানো হয়, তাহলে কী হবে, সাবান গুঁড়োর সাথে সাবান গুঁড়ো অ্যাড হয়ে যাবে আর সোডার সাথে সোডা অ্যাড হবে। তাহলে লিখছি, যদি প্রথম প্রকারের 10 কেজি এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কেজি মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে সোডা সাবান গুঁড়ো সমান, সোডার পরিমাণ সোডার সাথে সোডা যোগ হবে, ছিল কত 4 কেজি, আর এটা 8 কেজি। এই যে তাহলে 4 + 8 মানে কত, 12 কেজি। আর সাবান গুঁড়ো এবারে কত পেয়েছি, 6 কেজি। এই যে লাল কালারের গোল কালার রয়েছে। আর সাবান গুঁড়ো কত, 10 কেজি। তাহলে 10 থেকে কত, 16। তাহলে এইভাবে পেলাম 12:16। 12:16 মানে কি, 12/16 তো।
12/16 মানে কত? আচ্ছা এখানে ঠিক আছে, অসুবিধা নেই, 12:16 তো। এবারে আমার এখানে চেয়েছে, কোশ্চেনে ভালো করে বলা আছে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, কত অংশ, ঠিক আছে। তাহলে এখানে 12 আর 16 যদি আমরা আনুপাতিক সমষ্টি করি, 12 16 কত 28 হবে। তাহলে 28-এর মধ্যে সাবান গুঁড়ো কত হবে, 16 ভাগ তো, তাহলে 16/28। তাহলে সাবান গুঁড়োর অংশ সমান 16/28। কাটছি 4 দিয়ে, 4 7 28, 4 4 16, তাহলে 4 7 এত হবে অংশ। নেক্সট অঙ্ক 7টা বলছে যে দুটো সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম, ঠিক আছে। নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণে অনুপাত কত হবে? তাহলে এখানে কিছু কিছু পার্ট আছে। প্রথম পার্ট কি না, প্রথম পার্ট হচ্ছে কি, দুটো ভাবতে হবে, কল্পনা করতে হবে এরকমভাবে, দুটো আয়তনের পাত্র আছে, মানে দুটো জার আছে। ধরো দুটো জারের একটা 1/3 ফলের রস, তাহলে বাকিটা জল। তাহলে 1/3 যদি ফলের রস হয়, তাহলে বাকিটা মানে কত, 2/3 জল। সেকেন্ড জারটা আছে, সেই জারটাতে 1/4 ফলের রস, তার মানে কি 3/4 জল। 4/1 যদি ফলের রস হয়, তাহলে 3 ভাগ জল, তাহলে 3/4 জল। এইভাবে আমরা দুটো জারেতে জল আর ফলের রস এটা আমরা বের করে নিলাম, ঠিক আছে, 1 থেকে মাইনাস করে। তাই প্রথমটাতে বলেছে প্রথম পাত্রে ফলের রস সমান 1/3, তাহলে জল হচ্ছে 1 - 1/3 মানে 2/3। দ্বিতীয় পাত্রে ফলের রস মানে 1/4, মানে জল মানে হচ্ছে 1 - 1/4 মানে 3/4। এইবারে সেকেন্ড পার্টে বইতে বলা আছে যে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম কোনো একটা পাত্রে, দুটো পাত্রের মিশ্রণটা একটা পাত্রে ঢালা হলো। তাহলে সেক্ষেত্রে জলের সাথে জলের হিসাব করব, আর ফলের রসের সাথে ফলের রস অ্যাড করে হিসাব করব। তাই লিখছি প্রশ্ন অনুযায়ী নতুন পাত্রে ফলের রস ইস্টু জল, মানে ফলের রস কত রয়েছে, প্রথমটায় 1/3 আর তারপরেরটাতে 1/4, তাহলে 1/3 প্লাস 1/4 যোগ করলাম, ইস্টু জলের পরিমাণটা যোগ করব 2/3 প্লাস 3/4 করে আমার ভগ্নাংশে যোগটোগ করে হলো 7/12 ইস্টু 17/12। যেহেতু দুটো অনুপাতের হরের পার্টটা সমান, তাহলে ওই দুটো সমান মানে কি লবের পার্টটাও সমান হতে বাধ্য, তাহলে 7:17 অ্যান্সার। নেক্সট অঙ্ক 8টা। রেজমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। 3টে সমান মাপের গ্লাস, 3টে তাহলে গ্লাস নিলাম। এবার 3টে গ্লাসে একটা মিশ্রণ রয়েছে, প্রত্যেকটা শরবত। কি শরবতটা কীভাবে তৈরি হয়েছে না, জল এবং সিরাপ দিয়ে। প্রথম যে গ্লাসটা রয়েছে সেখানে জল আর সিরাপের অনুপাত কত, 3:1 বইতে বলা আছে। দ্বিতীয়টাতে 5:3, তৃতীয়টাতে 9:7, 9:7, তাই তো, হ্যাঁ 9:7। এইবারে যদি আমরা কী করি, অনুপাত দেওয়া তাহলে আনুপাতিক সমষ্টি বের করি। তাহলে প্রথম পাত্রের জন্য 3:1 মানে কি, আনুপাতিক সমষ্টি 3 + 1 মানে 4। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ সিরাপ। তারপরে অনুপাতটা দেখছি 5:3, তো আনুপাতিক সমষ্টি কত হবে, 5 + 3 মানে 8। তাহলে 8 ভাগের মধ্যে 5 ভাগ কত হবে, কী হবে, জল, আর 3 ভাগ সিরাপ। তারপর অনুপাতটা কত রয়েছে, 9:7, 9 সাথে কত 16, 16 ভাগের মধ্যে 9 ভাগ জল আর 7 ভাগ সিরাপ। এরকমভাবে আমরা ভাগারগুলো বের করতে পারবো তো, কে কত অংশ রয়েছে। এইবারে বলছে যে 3টে গ্লাসের শরবত একটা বড় পাত্রে ঢেলে দিলাম, ঠিক আছে। এখানে শরবতের পরিমাণটা কিন্তু বলেনি যে কতটা পরিমাণ শরবত আছে। তাহলে যদি বলতো, তখন আমরা আনুপাতিক সমষ্টি করে আমরা ওই অত কেজি বা অত লিটার শরবতে কতটা পরিমাণ জল সিরাপ আছে সেটা বের করতাম। কিন্তু এখানে শরবতের পরিমাণটা বলেনি, তাই আমরা অংশ নিয়ে কাজ চালাবো, ঠিক আছে। তাই এখানে লিখছি এখন 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢাললে নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত হবে, জলের সাথে জলগুলো অ্যাড হবে। তাহলে অ্যাড করে আমরা জলের হিসেবটা করবো, আর সিরাপের সাথে সিরাপের যোগ করে আমরা সিরাপের হিসেব করবো। তো এখানে 3/4 প্লাস 5/8 প্লাস 9/16, তারপর একটা কী হবে, সিরাপটা 1/4, 3/8, 7/16, ঠিক আছে। এই যে 4 8 16 করতে পারছি, 4 8 16 মানে কি, 4 মানে কি 3 + 1 মানে 4, 5 + 8 মানে 5 + 3 মানে 8, 9 + 7 মানে 16, মানে এই যে আনুপাতিক সমষ্টিগুলো নিচে রয়েছে করে এখান থেকে যোগটা করে আমরা 31:17 পেয়েছি, হলো। এবারে 9টা 9 অঙ্কটা বলছে যে দু প্রকার পিতল 2 প্রকার নেওয়া হয়েছে। প্রথম প্রকার পিতলে তামা দশার অনুপাত কত, 8:3। আর দ্বিতীয় প্রকার পিতলে তামা দস্তার পরিমাণ হচ্ছে গিয়ে 15:7।
তাহলে আগের অঙ্কগুলোর মতো আমরা কী করব, আনুপাতিক সমষ্টি বের করব। 8 + 3 মানে কত, 11, 15 + 7 মানে 22। এইবারে তার পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, বলছে এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে, এই পর্যন্ত স্টপ রাখলাম। 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে, তার মানে কি, 2 প্রকার পিতলের পরিমাণটার অনুপাত 5:2, মানে প্রথম প্রকারের পিতল যদি 5 ভাগ হয়, দ্বিতীয় প্রকারের পিতল কত হবে, 2 ভাগ। তাহলে একটাকে আমরা ধরলাম 5x কেজি, প্রথম প্রকার পিতলের পরিমাণ 5x কেজি, আর দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ 2x কেজি। এখন আমার কি জানা আছে, প্রথম প্রকার পিতলে তামা দস্তার অনুপাত জানা আছে, কোনটা কত পরিমাণে নিয়েছি, আর প্রথম প্রকার পিতলের মোট পরিমাণটাও জেনে গেলাম 5x কেজি। তাহলে 5x কেজির মধ্যে আমরা তামার পরিমাণ আর দস্তার পরিমাণটা বের করতে পারবো আগের অঙ্কগুলোর মধ্যে। কী হবে, তামার প্রথম প্রকার পিতলে তামার পরিমাণটা কী হবে, 8/11 × 5x, আর দস্তা 3/11 × 5x হবে। এবার দ্বিতীয় প্রকার পিতলের গল্পে আসছি, 2x কেজি তোর মোট, আর অনুপাত কত, 15 × 7:7। তাহলে এক্ষেত্রে আমরা তামা আর দস্তার পরিমাণটা বের করে নিয়েছি, ঠিক আছে। এবারে একটা শর্ত কি না, নতুন প্রকারের একটা পিতল পাওয়া যাবে কখন, যখন দুটো পিতল যখন পরস্পর মেশানো হচ্ছে, তখন নতুন প্রকারের পিতল পেয়ে যাব। এখন 2 প্রকার পিতল মেশালে আগেরগুলোর মতো কী হবে, তামার সাথে তামা যোগ হয়ে তামার সোজাসুজি বসবে, আর দস্তার পরিমাণের সাথে দস্তার পরিমাণ যোগ হয়ে দস্তার সোজাসুজি বসবে। তাহলে এখানে তামার সাথে তামা যোগ হয়ে এই যে 40x + 11, এই 40x/11 + 30x/22 একটা, আর দস্তার পরিমাণের যোগফল হচ্ছে 15x/11 + 14x/22। রাফ ক্যালকুলেশন, এখানে 11 আর 22 লসও কত হবে, 22। এবার নিচে ভাগ যাবে, তার সাথে উপরেরটা গুণ, এরকম করে আমরা log হর করে আমরা 5:2 পেলাম, ঠিক আছে। 10 অঙ্ক, 10 অঙ্কটা বলছে যে 2 প্রকার স্টেনলেস স্টিল, আগেরগুলোর মতো এখানেও 2 প্রকার। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিল কত, 2:11, আর তার সেকেন্ড যে স্টেনলেস স্টিল রয়েছে সেটাতে অনুপাতটা কত, 5:21। তাহলে এখানে আমরা প্রত্যেক প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাতটা জানি, কিন্তু এটা কি জানি যে কোন প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ কত, সেটা জানি না। ধরে নিলাম যে প্রথম প্রকারের স্টেনলেস স্টিল x কেজি, মানে মোট পরিমাণটা, আর দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলের মোট পরিমাণটা হচ্ছে y কেজি। তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা ধরে নেব 2 প্রকার স্টেনলেস স্টিল x:y অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত হবে 7:32। এখানে আমরা লিখেছি কি, প্রথম প্রকারের x কেজি স্টেনলেস স্টিলের সাথে দ্বিতীয় প্রকারের y কেজি স্টেনলেস স্টিল মেশাতে হবে, মানে কি অ্যাকচুয়ালি x:y অনুপাতেই মেশাতে হবে। তাহলে x কেজিতে প্রথম প্রকারের জন্য x কেজিতে ক্রোমিয়াম কত আছে, স্টিল কত আছে, আগেরগুলোর অঙ্কগুলোর মতো বের করে নেব। কী করব, আনুপাতিক সমষ্টি বের করব, করে x কেজিতে কত আছে বের করব। সেকেন্ডটাও ওই রকম আনুপাতিক সমষ্টি বের করব, করে ক্রোমিয়াম স্টিলের পরিমাণটা বের করে নেব, y কেজিতে কত রয়েছে। এবারে মিশ্রণটাকে তো যোগ করতে হবে, মেশাতে হবে, দুটো প্রকারের স্টেনলেস স্টিলকে মেশাতে হবে, মেশালে তবে তো আমরা ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাতটা বইয়ের শর্তানুসারে 7:32 পাবো। তাহলে শর্তানুসারে 7:32 সমান, বাম সাইডে কী লিখেছি, ক্রোমিয়ামের সাথে ক্রোমিয়াম যোগ করেছি আর স্টিলের সাথে স্টিলের যোগ করেছি, করে অনুপাত করেছি 7:32 হয়েছে। রাফ ক্যালকুলেশন করার পরে এখানে 13y = 26x, তার মানে x/y = 13/26, 13 × 13 = 26। তাহলে x/y মানে কত, 1/2। তাহলে এখানে কোশ্চেন চেয়েছিল যে 2 প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশাতে হবে, তাহলে হবে 1:2 অনুপাতে মেশাতে হবে। এবার 11 অঙ্কটা পরীক্ষাতে খুব আসে, এই অঙ্কটা সারা লাইভ কাজে লাগে, ঠিক আছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মিশ্রণের চ্যাপ্টারে এই একটাই অঙ্ক সবার খুব পছন্দ, এই অঙ্কটা দিয়ে দেয় পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা খুব বুঝতে হবে, ভালো অঙ্ক, সোজা তবে একটু বুঝতে হবে। বলছি শোন, এক প্রকার শরবতে 5:2 অনুপাতে সিরাপ এবং জল মেশানো রয়েছে, মানে আমি একটা শরবত রয়েছে, সেই শরবতে সিরাপ আর জল, মানে সিরাপ আর জল দিয়েই শরবতটা তৈরি হয়েছে,
সিরাপ আর জলের অনুপাত কত? 5:2। 5 ভাগ যদি সিরাপ থাকে তাহলে 2 ভাগ কী হবে? জল। এবার বলছে যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এই কথার মানে কি? এই কথার মানে হলো সেই শরবতটা যেটা তৈরি করেছি সেই শরবতের কিছু পরিমাণ তুলে নিতে হবে, ঠিক আছে? কিছু পরিমাণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবো। এখন আমি শরবতে যদি কিছু অংশ কাটাই, সেই শরবতে কী থাকবে? সিরাপ থাকবে, জল থাকবে, হ্যাঁ কি না? তার পরিবর্তে আমরা কি জল ঢালবো, ঠিক আছে? মানে শরবত তুলবো, সিরাপ এবং জলের যে মিশ্রণটা কিছু অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবো। এখন জানি না আমি কতটুকু অংশ তুলেছি, ঢাললে সিরাপ এবং জলের পরিমাণটা সমান সমান হবে। সিরাপ ও জলের পরিমাণটা নতুন মিশ্রণের সমান সমান হবে, এই কথার মানে হলো সিরাপ যদি 1 ভাগ থাকে, এই জলও কিন্তু 1 ভাগ থাকবে, মানে 1:1 এই অনুপাতটা হবে, সমান সমান হবে। একটা 4 ভাগ হলে অপরটা কি 4 ভাগ, তাহলে সেই 4:4 মানে কি 1:1। নতুন মিশ্রণে সিরাপ যদি 15 ভাগ হয় তাহলে জলটাকে কি 15 ভাগ হতে হবে, তাহলে 15:15 মানে কি 1:1। মানে আমি সিরাপ যতটা নেব জলটাও কিন্তু ততটা আমাকে পেতে হবে। মানে সেই অনুপাতে একই দুটো প্রথম পদ এবং উত্তর পদ যদি একই হয় তাহলে সেটা লঘিষ্ঠ আকারে করলে আমরা কি 1:1 পাই। তো তাই সমান সমান বলেছি মানে 1:1 এক কথায়, ঠিক আছে? আমরা প্রথমে কি করলাম, এবার অঙ্কেতে আসি। প্রথমে ধরে নিলাম যে টোটাল শরবতের পরিমাণটা 1 অংশ, কারণ এখানে আমাদের শরবতের পরিমাণটা দেওয়া নেই, শুধুমাত্র অনুপাতটা দেওয়া আছে, সিরাপ আর জলের অনুপাত 5:2। ধরলাম 1 অংশ শরবত, তাহলে সেই 1 অংশ শরবতে আমরা আনুপাতিক সমষ্টি করে এটা সেটা করে আমরা সিরাপ জলের পরিমাণটা বের করব। একটা কি 5/7, সিরাপ 5/7 আর জল কত 2/7। এইবারে আমরা এই লাইনটা লিখব কি না, এখন ওই শরবতের কিছু পরিমাণ কিছু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, অর্থাৎ 1:1 হবে। 1:1 মানে কি আনুপাতিক সমষ্টি কি 1 + 1 মানে কত 2। তাহলে 2 ভাগের মধ্যে একটা 1 ভাগ আর একটা 1 ভাগ, মানে একটা হাফ অংশ করে। তার মানে নতুন মিশ্রণে সিরাপ থাকবে হাফ অংশ আর জলও থাকবে কি হাফ অংশ, তাহলে হাফ আর হাফ যোগ করলে কত টোটাল 1 অংশ শরবত হবে। এবার এখানে একটা সমস্যা তৈরি করব, কি সিরাপ থাকবে একদিকে মোট শরবত থাকবে। আমরা বের করব যে এই যে হাফ অংশ শরবত সিরাপটা পেয়েছি, হাফ অংশ এই যে সিরাপটা পেয়েছি নতুন মিশ্রণে, তার জন্য মোট শরবতটা কত দাঁড়াচ্ছে সেটা আমি হিসাব রাখবো, ঠিক আছে? যখন আমার 5% সিরাপ পেয়েছিলাম, একদম ফার্স্টে লক্ষ্য কর, 1 অংশ শরবতের সিরাপ কত 5% পেয়েছিলাম, তাই যখন 5% সিরাপ পেয়েছিলাম তখন মোট শরবত কত ছিল 1 অংশ। তাহলে লিখলাম একদিকে 5/7, একদিকে লিখলাম 1। এখানে সিরাপ কত পেয়েছি এখন নতুন মিশ্রণে হাফ অংশ, তাহলে মোট শরবত কত। সমস্যাটা সরল সম্পর্ক, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম 1:1/2 1/2/5/7। 1/2/5/7 এই যে বাইটা যদি উঠে যায়, ডিভিশনটা উঠে গেলে কি ইন্টু হবে, আর নিচের ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে, 7/5 হয়ে যাবে। 7 × 7 5 × 10, তাহলে 7/10। তাহলে যখন আমি হাফ অংশ শরবত পাচ্ছি, হাফ অংশ সিরাপ পাচ্ছি নতুন মিশ্রণে, তখন সেই মিশ্রণের পরিমাণটা কত 7/10। আমার মোট শরবতটা কত 1 অংশ। 1 অংশ মানে কি 10/10 বলতে পারি। তাহলে 10/10 মধ্যে 7/10 হচ্ছে শরবত, মোট শরবত দাঁড়াচ্ছে যখন আমি হাফ অংশ সিরাপ পাচ্ছি, ঠিক আছে? এখন আমি তো শরবত কাটিয়ে তার পরিবর্তে কি জল ঢেলেছিলাম, কিন্তু আমরা চাইছি জলের পরিমাণটা বের করবো, করে জলের পরিবর্তে জল ঢালবো, ঠিক আছে? কিন্তু ওটা বের করার জন্য কী হবে, কী করতে হবে, 1 থেকে 7/10টা মাইনাস করতে হবে, 1 - 7/10। অর্থাৎ হাফ অংশ যদি সিরাপ থাকে তাহলে হাফ অংশ জল আছে তো নতুন মিশ্রণে, হ্যাঁ কি না? হাফ অংশ সিরাপ থাকলে হাফ অংশ জল রয়েছে তো। এখন হাফ অংশ সিরাপের জন্য মোট শরবত পেলাম 7/10, তাহলে হাফ অংশ জলের জন্য শরবত কত হবে 3/10, হ্যাঁ কি না? কিছু মানে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে, তাহলে সমপরিমাণ জল ঢাললাম মানে কি যে শরবতটা তুলেছিলাম সেই শরবতের পরিমাণটা আর জলের পরিমাণটাও সেম, তাই তো? এখন এখানে মোট শরবত হাফ অংশ সিরাপ যখন পাচ্ছি তখন মোট শরবত কত 7/10 অংশ। তাহলে 7/10 অংশ যদি হাফ অংশ সিরাপ থাকে
তাহলে জল থাকবে কি পরবর্তী 3-এর 10 অংশ জল থাকবে, তো সেই 3-এর 10 অংশটাই হবে আমি যে শরবতটা কাটিয়েছিলাম তার পরিমাণের সাথে ইকুয়াল। ঠিক আছে, এটা এক্স ধরে করবি, না পারলে বলে দেবো। পরের অঙ্ক 12। আচ্ছা 12 অঙ্ক এসব করতে হবে না, গল্প তৈরি করে করা লাগবে না, 12 অঙ্ক লাগবে না, তুই জাস্ট করতে পারিস, না পারলে বলে দেবো। আচ্ছা 13 অঙ্কটা, 700 লিটার একটা মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণ মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত হবে 6:5:3। এখানে পার্ট পার্ট করে কেস তৈরি করতে হবে। প্রথম প্রকার তরল ইস্টু দ্বিতীয় প্রকার তরল কত হয়েছে 2:3, দ্বিতীয় প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল কত 4:5। দেখ এখানে 2:3 আর একটা কি 4:5। দ্বিতীয় প্রকার তরল আর দ্বিতীয় প্রকার তরল এর নিচে সবুজ কালি আন্ডারলাইন করা আছে, মানে একটাই আছে প্রথম যে অনুপাতটা তার পরপদ হচ্ছে দ্বিতীয় প্রকার তরল, আর দ্বিতীয় যে অনুপাতটা রয়েছে তার পূর্বপদ হচ্ছে দ্বিতীয় প্রকার তরল। এই পার্ট এই জায়গায় বা এই স্থানে যারা থাকবে, যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে ইকুয়াল করবে। দেখ ওই সাইডে কী আছে 2:3 আর নিচেরটা অনুপাত 4:5। দেখ 3-এ গোল করা আছে, 4-এ গোল করা আছে। দেখ এই পজিশান দুটো কিন্তু দ্বিতীয় প্রকার তরলের পজিশান, কিন্তু সংখ্যাটা কি আলাদা, তো তাহলে এই সংখ্যাটাকে আমরা কোনো প্রকারে এক করতে হবে। কী করবো, এই 4টা না ওখানে গুণ করবো, করলে কত হবে 3-4-এ 12, সঙ্গে সঙ্গে 2কেও গুণ করতে হবে, 4-2 8, তাহলে হয়ে গেল 8:12। মানে ওই 4 নিয়ে 2কে এবং 3কে গুণ করলাম। এবার এই পজিশানটাও তো সমান করতে হবে 4-এর পজিশানটা, তাহলে 4টাকে আমরা কী করতো 12 করবো, করলে আগেরটা পজিশানের সাথে সমান হয়ে যাবে। তাহলে ওই 3টা নিয়ে আগের 3টা নিয়ে এই 4 আর এই 5কে গুণ করবো, তাহলে 3-4 12, 3-5 15, তাহলে 12:15। এবার দেখ 8:12, 12:15। তো দ্বিতীয় প্রকার তরলটা দ্বিতীয় প্রকার ছিল, পরিমাণটাও পুরো সেম হয়ে গেল। তাহলে প্রথম তরল ইস্টু দ্বিতীয় তরল ইস্টু তৃতীয় তরল, মানে 8:12:15। দেখ অনুপাত দেওয়া আছে, আর মোট তরলের পরিমাণ 700 লিটার দেওয়া আছে। তাহলে 700 লিটার তরলে মিশ্রণে প্রথম প্রকার তরল দ্বিতীয় প্রকার তরল তৃতীয় প্রকার তরল বের করে নেব আগের অঙ্কগুলোর মতো। এইবারে বলছে যে প্রথম এবং দ্বিতীয় তরল কী অনুপাতে কী পরিমাণে মেশালে, তৃতীয় প্রকারের তরলের পরিমাণ কিন্তু কিছু বলেনি। তাহলে আমরা কি করব, প্রথম প্রকার তরল আর দ্বিতীয় প্রকার তরল ধরবো, একটা এক্স কেজি আর একটা ওয়াই কেজি। এই কেজি নয়, এখানে এককটা লিটার, একটার এক্স লিটার আর একটার ওয়াই লিটার। আর তৃতীয় যে মিশ্রণটা, এই তৃতীয় যে তরলটা, ওটা তো কিছু মেশায়নি, তাহলে ওটা যেমন ছিল তেমনই নেব। তাই এখানে লিখছি, মনে করি নতুন করে ওই মিশ্রণে প্রথম প্রকারের এক্স লিটার তরলের সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই লিটার তরল মেশানো হলো, তাহলে নতুন অনুপাতটা হবে 6:5:3। ঠিক আছে, তাহলে 6:5:3 ওইটাই কাজ টু কত হবে 160 প্রথম প্রকার তরল, আবার ওর ওপর মিশিয়েছি এক্স লিটার, তাহলে হয়ে যাবে 160 + x। দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ পেয়েছি 240 লিটার, মেশাচ্ছি আবার ওয়াই লিটার, তাহলে হবে 240 + y। আর তৃতীয় প্রকার তরল তো পুরো সেম রেখেছি, তাহলে ওটা 300ই থাকবে, 300 সমান 6:5:3। এবারে আমরা দুটো করে অনুপাত নেবো। কী করবো না 160 + x 30 নেবো, মানে প্রথম পদ আর তৃতীয় পদ নেবো। তাহলে প্রথম পদ বাই তৃতীয় পদ সমান প্রথম পদ আর তৃতীয় পদ এই সাইডে কত 6 আর 3 নিলাম। তারপরে 240 + y এর সাথে 300 নেবো একবার, আর 5-এর সাথে তাহলে কত হবে 3 নেবো। তাহলে প্রথম তৃতীয় ডান সাইডেও প্রথম তৃতীয়, বাম সাইডে দ্বিতীয় তৃতীয়, ডান সাইডে ওরকম দ্বিতীয় তৃতীয় করে এখানে পার্টিশন করে দুটো সাইডে লিখেছি। ঠিক আছে, 160 + x/300 সমান 6 × 100/3 × 100। এই 100টা গুণ করলাম কেন, দেখ এইবারে সাইডে কত 300 আছে, তাহলে এই সাইডটাও সমান করে দিলাম। তাহলে 300 জন্য সেম, তাহলে উপরেগুলো কী হবে সমান হবে, হর সেম, তাহলে লবেরগুলো সমান হবে। তাহলে 160 + x মানে 600, তাহলে এখান থেকে x এর মান বের করবো, এর ডান সাইডটা ওরকম ওয়াইয়ের মানটা 260। তাহলে এইভাবে প্রথম প্রকারের 440 লিটার পাবো, তার সাথে দ্বিতীয় প্রকারের 260 লিটার মেশাতে হবে। বুঝে গেল? এবারে 13 অঙ্কটা, 13 না, এবারে হচ্ছে 14 অঙ্কটার ক্ষেত্রে 14 অঙ্কটা পুরো আগের অঙ্কের মতো সেম, এটা নিজে চেষ্টা করবি, না পারলে করে দেবো। আর 15 অঙ্কটা এটাও পারবি, শুধু আমি একটু হিন্টস দিয়ে দিয়েছি। কি
আচ্ছা, অঙ্কটা পড়ছি। 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। 3টে বোতল নিয়েছি যাদের আয়তনের অনুপাত 5:3:2, মানে একটাই যদি 5 লিটার জল ধরে তাহলে অপরটায় 3 লিটার আর তারপরেরটায় 2 লিটার জল ধরবে। এরকম বড় বড় জার নিয়েছি, এই বোতল নিয়েছি। বলছে বোতল 3টিতে ফিনাইল এবং জলের মিশ্রণে পূর্ণ এবং ফিনাইল এবং জল 3টে বোতলে কী পরিমাণে রয়েছে, কী অনুপাতে রয়েছে সেটা দেওয়া আছে। প্রথমটায় 2:3, পরেরটা 1:2, তারপরটা 1:3। এখান থেকে আমরা লিখে আনুপাতিক সমষ্টি বের করে নেব। 2 + 3 মানে 5, তাহলে 5 ভাগের 2 ভাগ 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ আর একটা 3 ভাগ। তারপর অনুপাত কত? 1:2, তাহলে 1 + 2 মানে কত? 3। 3 ভাগের মধ্যে একটা 1 ভাগ, একটা 2 ভাগ। আবার তারপরে অনুপাতটা কত? 1:3, মানে 1 + 3 যোগ করলে কত? 4। তাহলে 4-এর মধ্যে একটা 1 ভাগ আর একটা 3 ভাগ, 1-এর 4 একটা 3-এর 4। এইবারে ওই বোতলটার কিন্তু পুরো অংশ জুড়ে কিন্তু মিশ্রণটা নেই। কত অংশ আমরা ইউজ করছি না, ওই বোতলের 1/3 অংশ, প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের হাফ অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ আমরা ইউজ করছি। প্রথম বোতল যদি আমি 5 লিটার ধরি, তার 1/3 অংশ মানে কি? 5-এর 1/3 মানে কি? 5 × 1/3। তারপর একটা ওরকম 3 লিটারের মধ্যে আমরা হাফ অংশ নিচ্ছি, তাহলে 3 × হাফ। তারপর একটা 2 লিটারের মধ্যে আমরা 2/3 অংশ নিচ্ছি, তাহলে 2 × 2/3। এর অঙ্কে হয় প্রশ্ন অনুযায়ী 3টি বোতলের আয়তনের অনুপাত হবে, নেব 5 × 1/3 = 3 × হাফ = 2 × 2/3। সেখান থেকে 5/3 = 3/2 = 4/3। এবারে দেখ প্রত্যেকটা ভগ্নাংশের 3, 2 আর 3, মানে এইগুলো হচ্ছে হর। এই হরগুলো লস হয়ে গেলে আমরা পাই 6। সেই 6টা দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা 10:9:8 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 3টে বোতলের আয়তনের অনুপাত 10:9:8। ঠিক আছে, এবার 3টে বোতল নিলাম। এখন 3টে বোতলের আয়তনের অনুপাত 10:9:8, মানে একটা 10x হলে অপরটা 9x আর তারপরে একটা 8x। তাহলে একটা আমরা 3টে বোতলে গেছি, এখানে প্রথমটা 10x, তারপরটা 9x, তারপরটা 8x, এত একক। প্রথম বোতলে ফিনাইল ওয়াটার 2:3 অনুপাত দেওয়া আছে, মোট পরিমাণটা 10x রয়েছে, তাহলে এখান থেকে ফিনাইল আর ওয়াটার বের করে নিতে পারবি। তারপরে বোতলটা আয়তনটা কত? 9x একক। ফিনাইল আর ওয়াটারের অনুপাত কত? 1:2। তাহলে আনুপাতিক সমষ্টি করলে কত? 1 + 2 মানে 3, 1/3 2/3 করে 9x গুণ করে সেখান থেকে ফিনাইল ওয়াটার বের করে নিতে হবে। তারপরটা ওরকম বের করে নিতে পারবি। এবার নতুন যে মিশ্রণটা তৈরি করা হবে সেখানে তো 3টে বোতল সব ঢালা হবে একসাথে, একটা পাত্রে ঢালা হবে। তাহলে যখন 3টে বোতলের মিশ্রণটা একটা পাত্রে ঢালা হবে তখন ফিনাইলের সাথে ফিনাইল যোগ করে ফিনাইলটা একসাথে করব, আর জলের সাথে জল এখানে অ্যাড করে যে নতুন দুটো অনুপাতটা আমরা এই যে পেয়ে যাব, ফিনাইল ওয়াটার। ফিনাইলগুলো যোগ করবো আর এটা ওয়াটারগুলো যোগ করলে নতুন অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, তো এই ছিল সবটা মোটামুটি মিশ্রণ চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, এই অঙ্কগুলো মোটামুটি ভয়েসে বলার চেষ্টা করেছি। যদি বুঝতে না পারিস তাহলে যে অঙ্কগুলো বুঝতে পারবে না সেই অঙ্কের দাগ নাম্বারটা বলবি, বলে ভয়েস করে পাঠাবি, আমি চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এটা পুরোটা কমপ্লিট করে নে, এরপর আমি শতকরাটা পাঠাবো আজকালের মধ্যে। ঠিক আছে, আচ্ছা রাখছি।